আমি তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটি দূরে হবার ফলে আর বাকি 5 জন ছাত্রের মতো আমিও মেসে ওঠার জন্য ভালো একটি মেসের খোঁজ করতে লাগলাম। সাধারণত বাসা থেকে দূরে চলে যাবার সময় হলে প্রায় অধিকাংশ মানুষের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার বেলায় এটি ছিল ব্যতিক্রম। আমার সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল আমারই এক কাছের বন্ধু, ওর নাম সাদ। আমি আর সাদ অনেক মেস খুঁজেও পছন্দ না হবার ফলে প্ল্যান চেঞ্জ করে বাসা খুঁজতে থাকি। এরপর আমরা একটি বাসার বিজ্ঞাপন দেখি যেখানে আরো 4 জন স্টুডেন্ট অলরেডি ভাড়াটিয়া হিসেবে থাকত। বিজ্ঞাপন দেখে আমরা 2 জন মিলে সেই বাসার একটি খালি রুম ভাড়া নিয়ে আমাদের ভার্সিটি জীবনে পা দিই। পড়াশোনা, আড্ডাবাজি, রাত জেগে তাস খেলা এসব ছিল আমাদের দৈনিক রুটিন। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। আমাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে আমরা ছুটি কাটাতে বাড়িতে বেড়াতে যাই। ছুটির শেষ দিনে হঠাৎ বিকেলবেলা আমার ফোনে আমার বন্ধু সাদের ফোন আসে। দোস্ত, আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বি পজিটিভ না? একটু মেডিকেলে এসে রক্ত দিয়ে যা জলদি প্লিজ, ঢাকা নিয়ে যাব আম্মুকে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এসব কিছু না জিজ্ঞেস করেই আচ্ছা বলে আমি ফোন কেটে চলে যাই মেডিকেলে গিয়ে রক্ত দিতেই সাদ আমার কাছে এসে বলল, দোস্ত অনেক উপকার করলি, আর একটা উপকার করবি? কি উপকার জানতে চাইলে সে আমাকে বলে, আমার আম্মুকে ঢাকা নিতে অনেক খরচা হবে, আমাকে 10 থেকে 15,000 টাকা ধার দিতে পারবি? এখানে বলে রাখা ভালো যে আব্বু ছিলেন একজন ব্যবসায়ী। শহরের মার্কেটে আমাদের নিজেদের 3টা কাপড়ের দোকান এবং একটি প্রিন্টিং প্রেস ছিল। খুব বড় লোক না বললেও মোটামুটি ধনী ব্যক্তি ছিলাম আমরা। ঘটনায় ফিরি। সাদের কথা শুনে আমি আব্বুকে ফোন দিয়ে টাকা চাইতেই আব্বু একজন কর্মচারীর হাতে টাকা পাঠিয়ে দেন। আর কিছুক্ষণ পর দেখলাম একটা স্ট্রেচার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। সাদ এটা দেখে দৌড়ে চলে যায় অ্যাম্বুলেন্সের কাছে। এরপর আমি যাবার জন্য দৌড় দিতে চাইলে নার্স আমাকে বলেন, দেখুন মাত্র রক্ত দিয়েছেন, শুয়ে থাকুন। অগত্যা আমি শুয়ে রইলাম। আর 1 ঘন্টা পর বাসায় ফিরে আসলাম। আন্টিকে দেখতে না পারায় মনটা খারাপ লাগছিল আমার। বাসায় ফিরে আমি সাদকে অনেক ফোন করেছি, কিন্তু ফোন ছিল বন্ধ। এরপরের দিন ছুটি শেষ হবার ফলে আমি ভার্সিটি চলে যাই আর নিজের রুমেই একাই থাকতে শুরু করি। এর মাঝে আমি সাদকে ফোন দিতেই থাকি, কিন্তু তার ফোন ছিল আগের মতোই বন্ধ। এভাবে দিন যেতে যেতে প্রায় 1 মাস পর বাসায় সাদ ফিরে আসে ভোরবেলা। আমি ঘুমাচ্ছিলাম জন্য বুঝতে পারিনি। সকালে উঠে দাঁত ব্রাশ করব এমন সময় দেখলাম সাদ ওর বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে গেলেও এরপর বুঝতে পেরেছিলাম যে ও হয়তো ভোরে বাড়ি থেকে এসেছে। আমি দাঁত ব্রাশ করে নিচে চলে গেলাম পরোটা আর ডাল কিনে আনতে। যেহেতু সাদ চলে এসেছিল সেহেতু ওর জন্য পরোটা আর মুরগির মাংস কিনে নিয়ে আমি বাসায় ফিরে আসি। আমি সাদকে ডেকে তুলি। সাদ ঘুম থেকে ওঠার পর ওর চেহারা দেখে আমি অবাক হই। চোখ যেন কুঠুরিতে ঢুকে গেছে। চোখের নিচে কালো দাগ, যেন ব্ল্যাক হোলের মতো কালো দাগ, রক্ত শূন্য চেহারা। আমাকে দেখে সে কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত আম্মু নেই। আমি ওর কথা শুনে ওকে সান্ত্বনা দেবার ভাষা হারিয়ে ফেলেছিলাম। সেদিনের পর থেকে যা যা ঘটল কিছুই ব্যাখ্যা দেওয়ার মতো ছিল না। আমাকে দেখে লোক কেমন যেন অবাক হয়ে থাকত। সাদ আর আমি বাইরে বেরিয়ে আড্ডা দিলে, দোকানে গেলে, ভার্সিটি গেলে মানুষ কিভাবে যেন তাকিয়ে থাকত। আমি ভাবতাম সাদের চেহারার এই অবস্থা দেখে হয়তো মানুষ কিছুটা অবাক হচ্ছে, কিন্তু আমি এসব কখনোই পাত্তা দেইনি বা এত ভাবিও নি। আমাদের বাসার মেম্বাররাও একই রকম ভাবে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো আর জিজ্ঞাসা করলে বলতো, ভাই রাতে ঘুমটুম হয়? আমি ওদের জানাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ঘুম ভালোই হয়। এরপর ওদের মাঝে একজন বলল, মনে হয় না, ঘুমান ভাই, রেস্ট নেন। এই ধরনের আরো অনেক কথা বলতেন ওনারা, যার কোনো মাথা মুন্ডু আমি বুঝিনি। এদিকে আস্তে আস্তে সাদ কেমন যেন হয়ে গিয়েছিল। কোনো কিছু খেত না, একেবারেই খেত না। আস্তে আস্তে ওর চেহারা আরো রক্তহীন হতে লাগলো। রাতের বেলা বিড়বিড় করে কি যেন বলতো। এর মাঝে একদিন ভোরে নামাজ পড়ব বলে উঠে শুনি সাদ বিড়বিড় করে কি যেন বলছে। আমি ওর কাঁধে হাত রাখতেই ও আমার দিকে ঘুরে তাকালো। মনে হচ্ছিল যেন কোনো শিকারী জন্তু আমার দিকে তাকিয়ে আছে। ও আমাকে অনেক মোটা গলায় বলল, এবার তোর পালা, মরণ আসলে পালাতে নেই, কিন্তু পালাবি।
ওর চেহারা আর এই কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে যাই, আর সাদ বাজে স্বপ্ন দেখে এমন করছে ভেবে ওকে ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম সাদের চোখের মণির চারপাশ দিয়ে রক্তের দাগ দেখা যাচ্ছিল, আর দেখতে দেখতে ওর চোখ রক্ত লাল হয়ে গেল। সে আমাকে বলল, আয় বন্ধুর কাছে আয়, একসাথে থাকবো আমরা, চলে যাস না কিন্তু। সাদের মুখে এই কথা শুনে আমি রুম থেকে বেরিয়ে আসি আর অজু করে নেই। এরপর আমি রুমে ফিরে এসে দেখি ও ঘুমোচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাসায় আসা রান্নার খালা ডাকে। কয়টা মিল হবে আজ, জিজ্ঞেস করছিলেন উনি। আমি 6 জনের জন্য 6টা মিল দিতে বললে খাল্লা বললেন, বাজান তোমরা 5 জন থাকো এইখানে, 6টা মিল কেন দাও রোজ? আমি ওনাকে বললাম, মানে কি বলছেন, 5 জন থাকি মানে? এরপর উনি বললেন, তোমার ঘর ঝাড় দেওয়ানোর সময় আর মুসার সময় আমি তো দেখি যে তোমরা 5 জন, তোমার পাশের রুমের পোলা পাইনিও কয় যে 6 জন কেন দেয়। উনি এই কথা বলে চলে গেলেন। এরপর আমি ভাবতে থাকি কি হচ্ছে সব। ভার্সিটি গেলে মানুষ তাকিয়ে আছে, বাসার মানুষ বলছে ঘুম হচ্ছে না আমার, খালা বলছে বাসায় 6 জন না 5 জন থাকি আমরা। এসব ভাবতে ভাবতে আমি মাইন্ড রিফ্রেশ করার জন্য কাউকে কিছু না বলেই বিকেলের দিকে ঘুরতে বের হই। সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করে হাতের কাছে পুরি আর সমুচা নিয়ে আমি বাসায় ফেরার আগে সাদকে একটা ফোন করি, কারণ বাসায় চাল শেষ হয়ে গেছিল প্রায়। কতটুকু লাগবে সেটা জানতে ফোন করলে ওর ফোন বন্ধ পাই। এরপর আমি বাসায় ফিরে দেখি সাদ ওর বিছানার কোনায় বসে মোবাইল টিপছে। আমি ওকে একটু রাগ করেই বলি, কিরে ফোন টিপছিস, আবার বন্ধ বলছে? কাজের টাইমে ফোন কাজে না আসলে এই ফোন ইউজ করে কি লাভ? আমার কথা শুনে সাদ বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমি একেবারে ভ্যাবাচাকা খেয়ে যাই আর ওকে জিজ্ঞেস করি ও কাঁদছে কেন। এরপর সে হঠাৎ করেই অট্ট হাসি হেসে উঠল আর অন্যরকম গলায় বলল, মরার আগে মানুষ এভাবে কাঁদে, তুইও কাঁদবি। ওর মুখে আবার হাসি, আর এই কথা শুনে আমি পেছন থেকে সরে যাই। ও আমার দিকে তাকায়, ওর চেহারায় কেমন যেন এক অন্যরকম হাসি ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে স্বাভাবিক কিছু হচ্ছে না আমার সাথে। আমি সেদিন রাতের বেলা নামাজ পড়তে গিয়ে মসজিদের হুজুরের সাথে কথাগুলো শেয়ার করি। উনি আমাকে বললেন, তোমার চেহারায় পরিবর্তন এসেছে সাজিদ, আগে একটা উজ্জ্বলতা ছিল, এখন ফ্যাকাশে হয়ে গেছে। ভেবেছিলাম পড়ার চাপে আছো, কিন্তু এসব হচ্ছে বুঝিনি। এরপর হুজুর আমার ফোনে একটি অডিও দিলেন আর বললেন, এটা হচ্ছে রুকাইয়া অডিও, তুমি শুনবা রাতের বেলা, দেখো তোমার বন্ধুর কি হয়, এরপর সমস্যা থাকলে আমরা কাজ করব। আমি ওনার কথা মতো রাতের বেলা ঘুমানোর সময় মিডিয়াম সাউন্ডে অডিওটা প্লে করলাম। বলে রাখা ভালো, সেদিন আমাদের বাসায় আমি আর সাদ ছাড়া কেউ ছিল না। আমাদের বাসার বাকি মেম্বাররা সেদিন ট্যুরে গিয়েছিল। অডিও প্লে করার 10 মিনিটের মাঝে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার চোখ যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছিল। আমি বিছানা থেকে পড়ে যাই আর আমার মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়। আমি সাদের বিছানার দিকে তাকিয়ে দেখি সাদ অদ্ভুত ভাবে হাসছে। আমি বমি করার ফলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করি আর অডিওটা বন্ধ করে দিয়ে বাথরুমে গিয়ে নিজের চেহারা আয়নায় দেখি। আমি দেখতে পাই যে আমি দেখতে সাদের মতো হয়ে গেছি, কিন্তু অস্বাভাবিকভাবে হাসছি। চোখ আমার গর্তে চলে গেছে। মুখে পানি দিতে গিয়ে দেখি জিহ্বা আমার চিকন হয়ে গেছে সাপের মতো। আমি নিজেই আয়নায় নিজেকে দেখে বলেছিলাম, মরার সময় চেহারা এমনই ফ্যাকাশে হয়ে যায়। মুচকি হাসতে হাসতে আবার ভারী আওয়াজে বললাম, মরণ আসলে পালাবি না তো? এরপর আমি বাথরুম থেকে দৌড় দিয়ে বের হয়ে এসে মোবাইল হাতে নিয়ে হুজুরকে ফোন দিতে গেলে দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। আমি কিছু না ভেবে সাহায্যের আশায় দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন। উনি আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমি জানতাম কিছু একটা হবে, তাই আমি যখন আভাস পেলাম একেবারে দৌড়ে চলে এলাম। হুজুরকে দেখে আমি যেন প্রাণ ফিরে পেলাম, কিন্তু উনি কিভাবে বুঝলেন আর কিভাবেই বা এত রাতে আসলেন আমি কিচ্ছু ভাবিনি তখন। হুজুর আমার রুমে প্রবেশ করেন। পেছন পেছন এসে আমি দেখি যে সাদ ওর বিছানায় নেই। ওর বিছানা দেখে মনে হচ্ছিল বহুদিন কেউ থাকে না ওখানে। বালির স্তর পড়েছিল বিছানার বালিশের ওপর। হুজুর সাদের বিছানার চারপাশে পাউডার জাতীয় কিছু দিয়ে ঘের দিলেন আর একটা পেন্টাগন এঁকে আমাকে সেটার মাঝে বসালেন। এরপর উনি আমাকে কিছু পড়তে বললেন, কিন্তু কোনোটাই আমার কাছে আরবি মনে হচ্ছিল না। এরপর উনি কিছু পড়তে লাগলেন, কিন্তু কোনোটাই আমার কাছে আরবি মনে হচ্ছিল না। আমি ছোট থেকে নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার বোঝার কথা অবশ্যই আরবি কোনো আয়াত পড়লে। এরপর আমি কিছু বলার আগেই হুজুর আমার ডান হাতের অনামিকা আঙুল ছুরি দিয়ে একটু কেটে রক্ত নিয়ে সামনে রাখা একটা
বাটিতে ফেললেন আর বললেন, সোজা উপায়ে এদের কাবু করা সম্ভব না, তুমি ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি একটু অন্য রাস্তায় কাজটা করছি, জলদি জলদি যা বলবো তাই করো। ওনার কথা শুনে আমি যেন এক প্রকার ওনার কেনা হয়ে গিয়েছিলাম। কি করছি সব বুঝতে পারছিলাম, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। আস্তে আস্তে আমার নখ চুল সবকিছু একটু একটু করে নিয়ে হুজুর নিজের কাজ শেষ করে মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে যান আর বলেন, সব কাজ হয়ে গিয়েছে এবার। আমি তখন এতটাই টায়ার্ড আর ক্ষুধার্ত ছিলাম যে মনে হলো মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতে প্রথমেই দেখি যে রাতে হুজুর যাবার সময় আমি যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি, আর আমার দরজা ভেতর থেকে লক। সাথে সাথে আমার মাথায় দুইটা ঘটনা বাড়ি দিয়ে উঠল। ঘটনা এক, আমি রোজ রাতে দরজা লক করে ঘুমাই। সাদ যেদিন রুমে ফিরে এলো তাহলে সে কিভাবে রুমে প্রবেশ করলো? রুম তো ভেতর থেকে লক ছিল। ঘটনা দুই, আমি গত রাতে বাথরুম থেকে আসার পর হুজুর যাবার আগে যেখানে পড়েছিলাম এখনো সেখানেই পড়ে আছি। তাহলে হুজুর গেলে দরজাকে লক করলো। এরপর আমি মেঝেতে আমার গত রাতের বমি করা রক্ত খুঁজতে থাকি, খুঁজে পাই না। আমি ভাবতে থাকি যে তাহলে কি আমি বাইরে যাইনি রাতে, হুজুর আসেনি, সব আমার মনের ভুল। এরপর আমি ফোন হাতে নিয়ে দেখি সেই অডিওটা আমি যেখানে পজ করেছিলাম সেখানেই পজ করা। আমি কিছু বুঝতে না পেরে ফ্রেশ হবার জন্য বাথরুমে যাই আর বাড়ি যাব বলে ঠিক করি। এদিকে বাসা থেকেও এক সপ্তাহ হলো আমাকে কোনো ফোন দেয়া হয় না। আমি ফোন করলেও কোনো জবাব পাই না। কেন আমার ফোন ধরা হয়নি জানেন? একটু পরেই জানবেন। বাড়ি যাব বলে ফ্রেশ হবার জন্য বাথরুমে গিয়ে দেখি আয়নায় আমার চেহারা সাদের মতো দেখাচ্ছে। আমি আর নিতে পারছিলাম না এসব, তাই চোখ বন্ধ করে মুখে পানি দিয়ে রুমে এসে কাপড় গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি যা দেখি সেটি ছিল আমার জীবনের সব থেকে বড় ধাক্কা। আমি দেখলাম আমি আমার নিজের বাড়ির উঠোনে একটা গাছের ছায়ায় বসে আছি, আর আমার আম্মু আমার খাওয়ার জন্য ফলমূল কেটে নিয়ে আসছেন। আমাকে আর আমার মতো দেখতে লোকটাকে দেখে আম্মু একবার আমার দিকে আর একবার ওই লোকটার দিকে তাকান। আমার আম্মুর এই দিক ওই দিক তাকানো দেখে সেই লোকটা আমার দিকে তাকায় হঠাৎ। ওর চেহারা সাদের মতো দেখাচ্ছিল, শুকনো কালো চোখের কুঠুরি, রক্ত শূন্য চেহারা। আমার দিকে তাকিয়ে সে হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল এক নিমিষেই, আর আমার গলা টিপে ধরে সে মোটা ভারী আর বাতাসের আওয়াজে আমাকে বলল, চলে এসেছে। এই কথা শুনে আমার গলায় আমি প্রচন্ড চাপ অনুভব করি এবং আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার বিছানায়, আর আমার বিছানার চারপাশে বাড়ির লোকজন। আমি ওনাদের সবকিছু খুলে বলি। আমার আম্মু আমাকে বলেন গত 7 দিন আগে আমি নাকি বাসায় ফিরে এসেছিলাম, অর্থাৎ আমার মতো দেখতে সেই জিনিসটা টানা 7 দিন আমারই ঘরে অবস্থান করেছিল। সে আমার বাসায় এসে কি কি করেছিল সেগুলো আমি আম্মুর ভাষায় বলছি। গত 7 দিন আগে তুই বাড়ি ফিরে এসেছিলি। তোর নামাজ পড়ার অভ্যাস সেই ছোটবেলা থেকে, কিন্তু এবার বাড়ি ফিরে এসে তুই এক ওয়াক্ত নামাজও পড়িসনি, আর কোরআন হাত দিয়েও ছুসনি। সকালবেলা ঘুম থেকে একেবারেই উঠতি না। যেদিন উঠতি সেদিন উঠোনের গাছের ছায়ায় বসে থাকতি, কিন্তু রোদে যেতি না। আমি 2 দিন আগে তোকে নামাজ পড়ার কথা বললে তুই আমার ওপর অনেক রাগারাগি করেছিলি আর আমাকে অনেক কথাও শুনিয়েছিলি। সব থেকে আশ্চর্যের বিষয় ছিল যে তুই আসার পর আমাদের বাসার তাপমাত্রা সব সময় খুব কম থাকতো। বাইরে কাঠফাটা রোদ থাকলেও আমার ঘরের ভেতর কনকনে শীত বিরাজ করত। রাতের বেলা কাক আর শেয়ালের ডাক ভেসে আসতো। তুই দিনে ঘুমাতি আর সারা রাত জাগতি। দিনে 5-6 বেলা খাবার খেতি তুই। ভেবেছিলাম ভার্সিটির চাপে এমন একটু মন দুর্বল হয়ে গিয়েছিল তোর, তাই এমন করছিস, কিন্তু আমি কি জানতাম বাসায় কি বসবাস করছে আমাদের। কিন্তু এর মাঝে হয়েছে আরো এক আজব ঘটনা। একদিন সন্ধ্যাবেলা এক হুজুর দেখি তোর ঘরের জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আমিও তোর আব্বুকে পাঠাই হুজুরের কাছে। উনি গিয়ে হুজুরকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে উনি বলেন, তোমাদের বাসায় খুব খারাপ এক শক্তি বসবাস করছে। সে তোমাদের জীবন ধ্বংস করে দিতে চায়। বাঁচতে চাইলে ওকে বাসা থেকে বের করে দাও। ওনার এই কথা শুনে তোর আব্বু ওনাকে অনেক বকাবকি করে বাসা থেকে তাড়িয়ে দেন, কিন্তু যাবার আগে হুজুর বলেছিলেন, আমাকে আপনাদের দরকার হবে। এই বলে উনি ওনার ঠিকানা দিয়ে চলে যান। তখন বুঝিনি উনি সত্যি কথাই বলছেন আসলে। আমার আম্মুর মুখ থেকে এই কথা শুনতে শুনতেই আমার ফোনে একটা কল আসে। কলটি ছিল আমার ভার্সিটি এরিয়ার বাসার কাছের মসজিদের সেই হুজুরের। কল ধরতেই উনি বললেন, কি ব্যাপার সাজিদ, পরে রাতে কি অডিওটা চালিয়েছিলা? কি হয়েছিল পরে জানা না তো কিছু? আমি হুজুরকে গত রাতের সব ঘটনা খুলে বলি। তখন উনি বলেন, কি বলছো? আমি রাতে তোমার বাসায় যাব কিভাবে? আমি তো তোমার বাসায় চিনি না। খুব বাজে একটা সমস্যায় আছো তুমি। ভালো কাউকে দেখাও বাবা, আল্লাহ তোমার সহায় হন।
এই কথা বলে হুজুর ফোন কেটে দিলেন। আমাদের সব কথা শুনে আব্বু দুপুরবেলা আমার বাসায় আসা সেই হুজুরকে ডাকতে ওনার দেওয়ার ঠিকানায় খোঁজ করতে গেলেন। এরপর আমি বিকেলবেলা সাদদের বাসার দিকে যাব বলে ঠিক করি। সাদদের বাসায় গিয়ে আমি দেখি ওদের বাসায় তালা দেয়া। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে ওনারা বলেন শুধুমাত্র সাদের বাবা এখন এখানে থাকে, আর উনি মেবি বাজারে গিয়েছেন। আমি এরপর সাদের আব্বুর জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় 10-12 মিনিট পর উনি আসলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে উনি কান্নায় ভেঙে পড়লেন। কি হয়েছে জিজ্ঞেস করলে উনি বললেন, আমার ছেলে সাদ আর ওর মা এই দুনিয়াতে নেই। আমি এই কথা শুনে আকাশ থেকে পড়ি। এরপর সাদের আব্বুর কাছে সম্পূর্ণ ঘটনা আমি জানতে চাই আর জিজ্ঞেস করি সাদের আম্মুর অ্যাক্সিডেন্টের পর আসলে কি হয়েছিল। উনি আমাকে বললেন, অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? ওর মায়ের তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এরপর আমি ওনাকে বলি 2-3 মাস আগে সাদ রক্ত লাগবে বলে আমাকে ফোন দেয় আর বলে যে ওর আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কথা শুনে সাদের আব্বু বলেন, আমার ছেলে সেদিন কি কারণে অ্যাম্বুলেন্সে গিয়েছিল আমি জানি না। এরপর সে আর ফিরে আসেনি। 15 দিন পর ফিরে এসেছিল ওর লাশ। কোথা থেকে এসেছিল তাও জানি না। ওর লাশ দেখে ওর মা যেন পাথর হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ওর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, চোখের নিচে কালি পড়ল আর রক্ত শূন্য হয়ে গেল শরীর। একদিন সকালে উনি আমাকে নিজের কাছে ডেকে বললেন, সাদের আব্বু শয়তান ঘুরছে এখানে, আমাকে নিয়ে যাবে, আমি আর পারছি না, আমি বোধহয় মরে যাব। এই কথা বলেই রক্ত বমি করতে করতে উনি ইহকাল ত্যাগ করেন। সাদের আব্বুর মুখে সব কথা শুনে আমি যতটা না দুঃখ পাই তার থেকে বেশি নিজের অবস্থা কি হবে ভেবে ভয় পেতে থাকি। আমারও যে চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, এই ভয় নিয়ে আমি বাসায় ফিরে দেখি আব্বু হুজুরকে নিয়ে এসেছেন। হুজুর আমাকে সবকিছু জিজ্ঞেস করলেন শুরু থেকে। সবকিছু বলার পর উনি চোখ বন্ধ করে বিড়বিড় করছিলেন, মনে হলো কারোর সাথে যেন কথা বলছেন উনি। এর কিছুক্ষণ পর উনি বললেন আমার সাথে ঘটে চলা সমস্যার কারণগুলি হুজুর আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলছি। বলছেন হুজুর, সাদ তোমার বন্ধু হলেও সে তোমার ভালো চাইতো না। সে সবসময় চাইতো তোমার মতো জীবন যেন ওরও হয়। তোমাদের টাকা পয়সা ধন সম্পদ এসব দেখে সে লোভ করত। সরাসরি তোমার ক্ষতি করলে ও ধরা পড়ে যায় এই ভয়ে সে অনেক খুঁজে এক কালো জাদুর সাধকের কাছ থেকে কালো জাদু বিদ্যা শিখে আর ওনার সাহায্যে তোমাকে কালো জাদু করতে চায়। এই কাজে ওদের লাগতো তোমার রক্ত আর লোভী তান্ত্রিকের দক্ষিণা। তাই মায়ের অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে তোমার রক্ত আর টাকা নিয়ে গেল। মজার কথা কি জানো, তুমি নিজে তোমার ওপর কালো জাদু করতে নিজের রক্ত আর টাকা দিয়েছ। তোমার ওপর কালো জাদু করা হয়েছে একটি ছাগলের মাথা দিয়ে। সেই ছাগল উৎসর্গ করে একটি জিনকে আহ্বান করা হয় আর তাকে ওয়াদা করা হয় তোমাকে মেরে ফেললে তোমার রূহ হবে তার খোরাক। এই অনুযায়ী সেই জিন তোমাকে মেরে তোমার রূহ তোমার শরীর থেকে বের করবার কাজ করতে থাকে। কিন্তু এখানে সে একটা সমস্যায় পড়ে যায়। সেটা কি জানো? তোমার নামাজ। তুমি রেগুলার নামাজ পড়ো, অজুরত অবস্থায় থাকো, সুন্নত রোজাও করো, তাই তোমার ওপর কিছু করা প্রায় অসম্ভব ব্যাপার। সেই জিন তোমাকে কিছু করতে না পেরে ক্রোধান্বিত হয়ে যায়। তখন সে আর সেই তান্ত্রিক জানে যে তার কাছে যে ওয়াদা করেছিল তা পূরণ করা সম্ভব নয়। তখন সে রাগান্বিত হয়ে তোমার বন্ধু সাদ আর সেই তান্ত্রিকের জীবন নিয়ে নেয়। আর সেই জিনটাই কোনোভাবে সাদের লাশ তাদের বাসায় পাঠায়। আর এবার সে তোমার জীবন নিতে চায়। এটা তার কাছে চ্যালেঞ্জ যে এত শক্তিশালী হয়েও কেন একটা মানুষের জীবন সে নিতে পারছে না। বলতে পারো এটা তার ইগোতে আঘাত করেছে। এরপর তোমার ভার্সিটির বাসায় যে তোমার সাথে ছিল সে সাদ নয়, সে হলো সেই জিন। তোমাকে দেখে মানুষ অবাক হয়ে থাকতো, কারণ তুমি ভাবতা তুমি সাদের সাথে কথা বলছো, কিন্তু তুমি আসলে একাই থাকতা, সবসময় একা একাই কথা বলতা। তাই মানুষ তোমাকে পাগল ভাবতো। আর তোমার বাসায় 5 জনই ছিল আসলে, কিন্তু তুমি ভাবতা 6 জন। তাই তোমার বাসার মানুষরাও অবাক হয়ে যেত। তোমার চোখের নিচেও কালি আর রক্ত শূন্য তোমার চেহারা, তাই সবাই বলতো ঘুম হচ্ছে কিনা। সেই জিন তোমার সাথে থেকে থেকে দেখেছে তুমি কখন বাথরুমে যাও, কখন অজু ভাঙে তোমার। এসব দেখে সে সেই সময়গুলোতে তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে। আর সেদিন রাতে তোমার বাসায় যে হুজুর পেন্টাগন একে কাজ করছিল সেটি সেই জিনের মাধ্যমে পাঠানো কোনো ব্যক্তি ছিল, যা এই জিনের চেহারার ছলনায় তোমার বাসার কাছের হুজুরের মতো দেখিয়েছে। হয়তো সেই ব্যক্তির কোনো কাজ করে দেবার বদলে তার মাধ্যমে সে তোমার ওপর কালো জাদু করিয়ে নিল। আর তোমার বাসায় তোমার মা বাবার আর তোমার রুমে 7 দিন থেকে সে তোমার কাপড় চোপড় আর ব্যবহার্য জিনিসের সাথে জড়িয়ে গিয়েছে। এখন যদিও কাজটা কঠিন, তবু আমি চেষ্টা করব।
হুজুরের মুখ থেকে এসব শুনে আমি আর আমার পরিবার সেই জিনের সাথে ফাইনাল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি। আমরা হুজুরকে জিজ্ঞেস করি যে ওনার কি কি প্রয়োজন হবে এই যুদ্ধে। উনি আমাদের যেসব জিনিস লাগবে সেগুলোর একটি লিস্ট তৈরি করে দিলেন। লিস্টে যা ছিল সেগুলো থেকে আমার যা মনে আছে সেগুলো হচ্ছে লাল, কালো, সাদা রঙের 3টি মোমবাতি, আগরবাতি, সম্পূর্ণ সাদা একটি কোরবানিযোগ্য খাসি, আমার পরিহিত কাপড়ের কিছু অংশ, আমার চুল ও একটি পোষা বেড়াল ও একটি কবরস্থানের মাটি সহ পবিত্র পানি। সবকিছু আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু একেবারে সাদা খাসি আর পোষা বেড়াল খুঁজে পেতে আমাদের ভালোই বেগ পেতে হয়েছিল। অবশেষে 9 দিন পর সবকিছু জোগাড় হলে সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। এই 9 দিন আমি যা যন্ত্রণার সম্মুখীন হয়েছিলাম সেগুলো আর নাই বা বললাম। একটা কথা বলতে চাই যে প্রতি রাতে ঘুমানোর সময় কেউ কান্নার স্বরে আমাকে ডাকতো, আয়, আমার সাথে যাবি, আয়। কে ডাকছে দেখার জন্য আমি বারান্দার দিকে যেতে গেলে দমকা এক বাতাস আমার ঘরে প্রবেশ করত আর আমি আমার বিছানায় পড়ে যেতাম। এমন ভাবে পড়ে যেতাম যেন আমার শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে। যাই হোক, হুজুর এসে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আমাদের বাসার সবাইকে উঁচু করে আসতে বললেন আর সেই পোষা বিড়ালকে আনতে বললেন। শুরুতে বিড়াল এলে হুজুর বিড়ালটিকে দুধ খেতে দিলেন। দুধের মাঝে ছিল আমার কাপড়ের অংশ, পবিত্র পানি, আরো কিছু জিনিস। বিড়ালটি দুধ খেলে হুজুর কিছু আয়াত পড়ে সেই বিড়ালের গায়ে ফু দিতেই বিড়ালটি হেঁটে হেঁটে বাসার চারপাশ ঘুরতে লাগলো। হঠাৎ বিড়ালটা আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজার ওপরের দিকে তাকিয়ে রইল। এরপর হুজুর বললেন, এই দরজার ধরনা খুলুন, ওখানে তাবিজ আছে। আমরা কাঠমিস্ত্রিকে খবর দেই। 30 মিনিট পর উনি এলে দরজার ধরনা খুলে 3টি তাবিজ পাওয়া যায়। এরপর বিড়ালটি একাধারে আমার বিছানা, আমার বাথরুম, আমার রুমের জানালা সবকিছু থেকে মোট 19টি তাবিজ বের করতে সহায়তা করে। শেষ তাবিজ দেখিয়ে দিয়ে বিড়ালটি অজ্ঞান হয়ে গেলে হুজুর আয়াত পড়ে বিড়ালের গায়ে ফু দিলে কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায়। এরপর হুজুর তাবিজগুলি নষ্ট করার জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক আর নাস পড়ে একটি বালতির পানিতে 7 বার ফু দিয়ে তাবিজগুলো সেই পানিতে ডুবিয়ে দেন আর কিছুক্ষণ পর উঠিয়ে সেগুলোর কাগজগুলো ছিঁড়ে পানিতে ডুবিয়ে রাখেন। এরপর সেগুলি তুলে আমার আব্বুকে একটি গর্ত করে পুঁতে রাখতে বললেন। আব্বু তাবিজ পুঁতে দিতে গেলে আমার বাসার তাপমাত্রা হঠাৎ করেই কমে যায় আর হুজুর এবার আমাকে নিয়ে আমার ঘরে চলে আসেন। উনি আমার ঘরে শুধু আমার আব্বুকে ঢুকতে দিয়েছিলেন। আমি ঘরে যাবার পর উনি আমাকে আমার বিছানায় বসিয়ে আমার ওপর জিন হাজির করেন। এরপরের ঘটনা আমার আব্বুর মুখে শোনা। তুই রুমের ভেতর বিছানায় এসে বসলে হুজুর আয়াত আর দোয়া পড়ে গায়ে ফু দিতেই কিছুক্ষণ পর তোর জিন হাজির হয়। হুজুর তখন তাকে জিজ্ঞেস করে, কে তুই, তোর নাম কি, কোথা থেকে এসেছিস? তুই তখন ভারী আর বিদঘুটে গলায় বলেছিলি, আমার নাম সোলাইমান, আমাকে আহ্বান করা হয়েছে, আমি ওকে নিয়ে যাব। হুজুর বললেন, পারবি না, ভুলে যা তুই এই নিয়ে যাবার কথা। তোর ভেতরে থাকা জিন তখন বলে, আমাকে রূহ দেয়া হবে, ওয়াদা করা হয়েছিল, না দিলে আমি খানদান শেষ করে দেব। এরপর হুজুর মুচকি হেসে বললেন, খানদান শেষ করবি? আচ্ছা, করাচ্ছি। এই বলে হুজুর কবরস্থানের মাটি তোর কপালে লাগিয়ে পবিত্র পানিতে আয়াত পরে ফু দিয়ে সামনে রাখেন আর সাদা, লাল আর কালো মোমবাতি জ্বালিয়ে গ্লাসের 3 পাশে রেখে জিকির করতে থাকেন। মাঝখানে উনি থেমে আমাকে আগরবাতি জ্বালিয়ে রুমের চারপাশে ঘোরাতে বলেন। একটু পর উনি আঙুল দিয়ে মোমবাতি 3টি নিভিয়ে দিতেই তুই চিৎকার করে বলে উঠলি, আমাকে ছেড়ে দে, আমার গায়ে আগুন জ্বলছে, পানি দে, আমাকে পানি দে। এরপর হুজুর তোকে সেই গ্লাসের পানি খেতে দিলে তুই পানি খেয়ে ঘুমে ঢুলতে লাগলি। কিছুক্ষণ পর তোর বমির সাথে আরো 4টা তাবিজ বেরিয়ে আসে আর এরপর হুজুর আগের নিয়মে সেই তাবিজগুলো নষ্ট করেন ও আমি সেগুলো পুঁতে রেখে আসি। এরপর হুজুর তোকে আবার জাগিয়ে তোলেন, বলেন, আগুন নিভেছে, তোর তো আর কিছুই নেই, এবার কি করবি? তুই কাঁদতে কাঁদতে ভারী গলায় বলেছিলি, আমাকে আজকে হয়তো তুই ওকে নেয়া থেকে বাধা দিলি, কিন্তু আমি আসবো, ফিরে আসবো, আমি ওকে নিয়েই যাব, আমি 7 বছর পর আবার আসবো, তখন দেখবো কে আটকায়। এরপর হুজুর বললেন, তোর রূহ চাই, তোকে সাদা খাসি দিচ্ছি, নিয়ে যা। তুই মানা করলে হুজুর সেই জিনের ওপর আবার মোমবাতি জেলে প্রেসার ক্রিয়েট করলে সেই জিন তোর ওপর থেকে চলে যায়। এরপর হুজুর তোর জ্ঞান ফিরিয়ে আনেন। কাজ শেষে হুজুর বলেন, এই জিনকে বন্দি করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, ও ফিরে আসবে। জিনরা প্রতিশোধ পরায়ণ হয় অনেক, আমি তোমাকে আমল দিচ্ছি, সেগুলো করবা আর আগের মতো কিছু দেখলে এড়িয়ে যাবা। এই বলে হুজুর আমাকে কিছু আমল, একটি নীল কাপড় কাঠির মতো ভাঁজ করে দিয়ে বললেন, এই কাপড় সরাসরি তেলে পুড়ে আগুন নিভিয়ে প্রতিদিন নাকে ধোয়া দিয়ে নিবা আর আমলগুলো করবা, এরপর সময় বলবে কি হয় না হয়। এরপর হুজুর সাদা খাসিটাকে আর
একটা কোরআন খতম দিয়ে গরিব দুঃখীদের খাওয়ানোর কথা বলে চলে যান। আমি আজও হুজুরের দেয়া আমলগুলো করে যাচ্ছি। 5 বছর পার হয়ে যাচ্ছে সেই ঘটনার। আমি আজও সাদকে আমার আশেপাশে দেখি, আর সেদিনের কাজের লাগানো বিড়ালটাকেও আমি পোষা শুরু করি এর পর থেকে। বার্ধক্যজনিত কারণে গত বছর আমার কোলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেদিন ওর জন্য আজ হয়তো আমি বেঁচে আছি। এই বলে সাজিদ ভাই রুমের এক কোনায় তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, ওইখানে সাজিদ বসে আছে, রক্তশূন্য চেহারা, কুঠুরির ভেতর ঢুকে যাওয়া চোখ, নিচে ব্ল্যাক হোল নিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। যদিও আমার কোনো সমস্যা হচ্ছে না, তবুও 2 বছরের অপেক্ষা বাকি। এই বলে সাজিদ ভাই আমাকে কিছু প্রশ্ন করলেন। প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারিনি। প্রশ্নগুলো হলো, মানুষ বলে যারা নামাজ পড়ে, রোজা করে, ইবাদত করে তাদের কিছুই হয় না, তাহলে আমার সাথে কেন হলো? সাদেরই অবয়ব আমি কেন দেখব? অন্য জিন যদি আমাকে মারতে চায়, সে সাদের মতো চেহারায় কেন আসবে? আমার মা বাবাকে আমার চেহারায় কেন দেখা দিল? সাদের মাকে কে বা কেন মারল? ডিয়ার লিসনার্স, আপনারাই আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, যদি জেনে থাকেন এর উত্তর। এবার আসি সাদের কথায়। আপনারা কি জানেন সাদ দেখতে কেমন? কেমন ওর রক্তশূন্য চেহারা আর কুঠুরির ভেতরে থাকা চোখ? কেমন তার চোখের নিচের কালি? সাজিদ ভাইয়ের বর্ণনা শুনে আমি খুব ক্লোজ একজনের মাধ্যমে সাদের একটি প্রতীকী স্কেচ আঁকিয়েছি। ডাক্তার মোহাম্মদ সিয়াম। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের একজন ইন্টার্ন। ঘটনাটি ঘটে 2020 সালের ডিসেম্বরে। তখন করোনার ভয়াল থাবা দেশ জুড়ে। পুরো হোস্টেলে তখন আমরা শুধু কয়েকজন ছিলাম। ঘটনাটি আমার বন্ধু জিতের সাথে ঘটে। আমরা থাকতাম মেইন হোস্টেলের 3 তলায়। বলে রাখা ভালো, সলিমুল্লাহ মেডিকেল মেইন হোস্টেলটি অনেক পুরাতন আমলের। যে রাতের ঘটনা, সেদিন আমরা নিজেরা রান্না করেছিলাম। যেহেতু আমরা খুব বেশি মানুষ ছিলাম না, তাই আমরা একসাথে খেতাম, চলতাম। যথারীতি খেয়ে দিয়ে আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি একাই, আর জিত আমার 2 রুম পরেই থাকতো। তখন ওই রুমে ও একাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 3টার দিকে জিতের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি রুমের বাইরে যেয়ে দেখি হোস্টেলের করিডরে জিত ঘর্মাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমি যে জিজ্ঞেস করতেই দেখি সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলতে শুরু করে, তুই তো জানিস আমি কঙ্কালের ব্যবসা করি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 সেট কঙ্কাল আসে। তুই তোর রুমে যাওয়ার পর আমি সেগুলো গুছিয়ে রাখতে থাকি। কঙ্কালগুলো আনা হয়েছিল একটা বস্তায় করে। যেহেতু 5টি কঙ্কাল একসাথে ছিল, তাই আমি সেগুলো আলাদা আলাদা কার্টুনে সাজিয়ে রাখতে থাকি। কিন্তু হঠাৎ খেয়াল করি মাথার খুলি 5টি নয়, 6টি। সেটা দেখে আমি আবার গোছাতে থাকি। না, মাথার খুলি 6টি। আমি তাই 5টি কার্টনে কঙ্কালগুলো সাজিয়ে রাখি, আর সেই 6 নম্বর খুলিকে মেঝের ওপর রেখে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে থাকি আমি একটা বাঁশঝাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে আমি খেয়াল করি আস্তে আস্তে দিন থেকে রাত হয়ে যাচ্ছে, আর বাঁশঝাড়টি কবরস্থানে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করি একটা রক্তাক্ত হাত কবর ভেদ করে উঠে আসছে। আমার কাছে এটা এতই বাস্তব ছিল যে আমি স্বপ্নের ভেতরেই ভয়ে জমে যাচ্ছিলাম। আস্তে আস্তে কবর ভেদ করে পুরো লাশটি ওপরে চলে আসে। আর একটা ধাক্কা খাই তখনই, যখন দেখি লাশটার কোনো মাথা নেই। আমি স্বপ্নে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু নড়তে পারছিলাম না। সেই কাটা মাথাওয়ালা লাশটি আমার কাছে এসে বলল তার মাথাটি দিতে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে রুমের বাইরে এসে তোদেরকে ডেকে তুলি। এই বলে জিত থামলো। আমি জিতকে নিয়ে আমার রুমে আসি। ওকে বলি আমার রুমেই আজকে রাতটা থাক, আর এই বলে সান্ত্বনা দেই, এইসব তোর মনের উদ্ভট কল্পনা, কঙ্কাল নিয়ে বিজনেস করিস তো, তাই এসব উল্টাপাল্টা ভাবনার ফল। এটা বলে আমি একটু ঠাট্টা করে পরিবেশটা সহজ করার চেষ্টা করি। এরপর কয়েকদিন কোনো সমস্যা হয়নি। এর মধ্যে জিত একদিন তার বাড়িতে চলে যায়। সেই দিনটা 2টার দিকে আমি আমার রুমে কড়ানার আওয়াজ শুনতে পাই। দরজা খুলে দেখতে পাই আমার এক বন্ধু 2 তলায় থাকে। সে দাঁড়িয়ে, সে জিতের রুমের ঠিক নিচেই থাকে। সে বলে উঠল, কিরে, আজকে কি তোরা জিতের রুমে কোনো পার্টি করলি নাকি? আমি বললাম, কই না তো। কেন, কি হয়েছে? সে বলল, আর বলিস না, সেই রাত 12টা থেকে ওর রুমে লাফালাফির আওয়াজ। ভাবলাম তোরা একসাথে পার্টি করছিস বোধহয়, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল শব্দ। প্রচন্ড ধূপধাপ শব্দে অতিষ্ঠ হয়ে উপরে দেখতে আসি, কিন্তু অবাক হয়ে দেখি জিতের রুমে তালা বন্ধ। ব্যাপার কিরে? আমি সব শুনে অবাক হয়ে যাই। ওকে বলি, সে কি, সেটা কি করে হবে? জিত তো আজ সকালে বাড়ি চলে গেছে। শুনে কিছুটা থমকে যায় ও।
আর আমিও কোনো কিছু ভেবে কুলকিনারা করতে পারছিলাম না। এর দুদিন পর জিত চলে আসে, আর ভয়াবহ ঘটনাগুলো সেদিন থেকেই শুরু হয়। আমরা তখন রান্না করে খেতাম, যেহেতু করোনাকালীন হলের ক্যান্টিন বা ডাইনিং কিছুই খোলা ছিল না। আমি যথারীতি বাজার করে আনি, 4-5 জন মিলে রান্না করে খাই। সেই রাতে রান্না করে খেতে খেতে রাত 12টা বেজে যায়। আমি তারপর একটু আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়তে পড়তে প্রায় রাত 1:30টা বেজে যায়। হঠাৎ রাত 3টার দিকে আমার রুমে খুব জোরে কড়া নাড়ার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। দরজা খুলতে গিয়ে দেখি রোহিত। কিরে রোহিত, কি হয়েছে? জিত তো কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি রাতে বাথরুমে যাওয়ার জন্য করিডোরে বের হয়েছিলাম, আর যেই জিতের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম অমনি প্রচন্ড চিৎকারের আওয়াজ কানে আসে। তারপর কিছুক্ষণ নক করার পরও দরজা খোলে। কথা বলতে বলতে আমরা জিতের রুমে প্রবেশ করি। ততক্ষণে পাশের রুম থেকে রায়হান, তন্ময় এসে হাজির। জিত ভয়ে কথাই বলতে পারছিল না। তারপর স্বাভাবিক হয়ে সে বলতে শুরু করলো, তোরা খেয়ে দিয়ে চলে যাবার পর কিছুতে ঘুম আসছিল না। এবার সুপাস করছিলাম, কিন্তু রুমের পরিবেশ যেন কেমন গুমোট হয়েছিল। কিছুক্ষণ পর আমার একটু তন্দ্রার মতো আসে। হঠাৎ আমার নাকে খুবই পচা গলা একটা গন্ধ আসে। মাংস পচা একটা উৎকট গন্ধে পুরো রুম ভরে যায়। আমি তখন রুমে অনেকগুলো মানুষের হাঁটাহাঁটি আর ফিস ফিস শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি কিছু মানুষের মতো ছায়ামূর্তি আমার রুমে ঘোরাঘুরি করছে। প্রথমে ভাবলাম চোর হতে পারে, কিন্তু তখনই মনে হলো, আরে আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম। ভয়ের একটা শীতল স্রোত আমার পিঠ বেয়ে নিচে নেমে আসে। আমি জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ায় গায়ত্রী মন্ত্র জানতাম, কিন্তু ভয়ে বারবার ভুল পড়ছিলাম, আর কোনো তন্ত্রমন্ত্রও মনে হচ্ছিল না। কিছুক্ষণ পর কিছুটা সাহস সঞ্চার করে চিৎকার করে উঠি, কে তোরা, আর কি চাস আমার কাছে? উত্তরে ছায়ামূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে যায়। আর সেই মুহূর্তে রোহিত আমার রুমে নক করে। আমার সাহস আমি একটু ফিরে পাই, দরজা খুলে দেই। এই বলে জিত থামতেই আমি বলি, তুই জার্নি করে এসেছিস, আর তারপর রান্না বান্না করে শরীরটাও দুর্বল। সবকিছুই তোর মনের কল্পনাও হতে পারে, হ্যালুসিনেশন হওয়াটাই স্বাভাবিক, তাই না? সব শুনে জিত একটু মন খারাপ করলো। তার ভয়ের সেই ঘটনা আমরা যখন পাত্তা দিলাম না, তখন তার একটু মনক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, পরদিন সকালে জিতের আরেকজন রুমমেট ফাত্তা হলে চলে আসে, আর আমরাও একটু নিশ্চিত হই, যাক, জিতকে তাহলে একা থাকতে হবে না। সে রাতে আমরা তন্ময়ের রুমে ল্যাপটপে হরর মুভি দেখি সবাই মিলে, আর কথা প্রসঙ্গে জিতের ভয় পাওয়া নিয়ে হাসি ঠাট্টা করতে থাকি। কিন্তু সবাই হাসলেও জিত কোনোভাবেই হাসতে পারছিল না। বারবার বলছিল, দেখ, আমি কিন্তু ভুল কিছু দেখিনি, যা দেখেছি তা একদম দিনের মতো সত্যি। পরদিন সকাল 9টায় আমার ঘুম ভাঙে। আমি ফ্রেশ হয়ে জিতের রুমে প্রবেশ করেই দেখি জিত আর ফাত্তা মুখ ভার করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, মুখটা এমন বাংলার 5-এর মতো করে বসে আছিস কেন? ফাত্তা তখন বললে তোরা বিশ্বাস করবি না। আমরা তখন জোরাজুরি করলে ফাত্তা বলল, গতরাতে মুভি দেখে আসার পর আমরা দুইজন অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলতে থাকি। তারপর কখন যে যার রুমে বিছানায় শুয়ে পড়েছি মনে নেই। হঠাৎ রাতে আমার নাকে খুব বাজে একটা মাংস পচা গন্ধ আসে, আর সেই মুহূর্তে আমার কানে আসে জিতের গোঙানির আওয়াজ। আমি ওর বিছানার দিকে তাকিয়ে দেখি সে গোঙাচ্ছে আর হাত দিয়ে রুমের ছাদের দিকে ইশারা করছে। আমি সেই দিকে তাকিয়ে আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে আসে। দেখি আমাদের ছাদে রুমের ফ্যানের সাথে একটা লাশ ঝুলে আছে। আবছা আলোতে দেখলাম সেটা হালকা দুলছে। আমি দোয়াদুরু যা পারি পড়লাম, আর ওইদিকে জিত গায়ত্রী মন্ত্র জোরে জোরে পড়ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। সহ্য করতে না পেরে সাহস সঞ্চার করে রুমের লাইট অন করে দেখি লাশটা নেই। আমি নিজেও গতকাল রাতে জিতের ভয় পাওয়া নিয়ে হাসাহাসি করেছিলাম, আর গত রাতে আমি নিজেই এর সাক্ষী। আমরা হতভম্ব হয়ে থাকি। দুইজন একসাথে যে কোনো প্যারানরমাল জিনিসের সম্মুখীন হই, তখন সেটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপর রাখা মাথার সেই ষষ্ঠ খুলির দিকে। আমি জিতকে বলি, তোর কাছে না কিছুদিন আগে 5টা কঙ্কাল এসেছিল, সেগুলো বের করতো। একটু পর আমরা 5টা কার্টুন খুলে বোনসগুলো বের করতে থাকি, আর সবার মাথার খুলিগুলো নিয়ে পরীক্ষা করতে থাকি। হঠাৎ রায়হান তার হাতে থাকা মাথার খুলিটা নিয়ে আমার কাছে আসে। সেই মাথার খুলিটা দেখে আমি কিছুটা আঁতকে উঠি। সেই খুলিটা বাম পাশে মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে আঘাত করেছে, আর সেই জায়গাটা ফাটা আর দেবে গিয়েছে অনেকটা ভেতরে। আমার খুলিটা নিয়ে খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু এটা কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। আমি তখন বললাম, এই মাথার খুলিটা আমি আমার রুমে নিয়ে যাচ্ছি, আমি একটু ভালো করে দেখতে চাই। বলেই আমি ওই খুলিটা নিয়ে আমার রুমে চলে আসি। সেই দিনটা ছিল শুক্রবার। যথারীতি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। সেই রাতে আমি ভূত.com শুনতে শুনতে তন্দ্রার মতো চলে আসে, আর ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি স্পষ্ট একটা আওয়াজ শুনতে পাই আমার ইয়ারফোনের মধ্যে থেকে, কিরে, মাথাটা দিবি না?
সাথে সাথেই আমি আমার বিছানায় লাফ দিয়ে উঠে বসে পড়ি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমি আমার নিজের কানকে কি করে অবিশ্বাস করি। রাতে আমার ঘুম হলো না। পরের দিন সকালে আমি জিতের কাছে যেয়ে সব ঘটনা খুলে বলি। জিত জানালো গত রাতে নাকি কোনো সমস্যাই হয়নি। তখন আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারি এই সব সমস্যা সেই 6 নম্বর মাথার খুলির জন্যই হতে পারে। আমি জিতকে জিজ্ঞাসা করি, সত্যি করে বলতো এই কঙ্কালগুলো কোথা থেকে পেয়েছিস? তখন সে একজনের কথা বলে। আমি বলি এখনই তাকে ডেকে আন। জিৎ তখনই ছেলেটাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলে। সেদিন সন্ধ্যায় সেই ছেলেটা হলে আসে। তারপর তাকে বলা হয়, সত্যি করে বলো তো এই কঙ্কালগুলো কোথায় পেয়েছো? প্রথমে বলতে রাজি না হলেও আমরা জোরাজুরি করতে থাকলে সে পরবর্তীতে বলতে রাজি হয়। সালটা 2018। আমি তখন পুরোপুরি বেকার। কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকি, কিন্তু কোনোভাবেই যেন ভাগ্য খুলছিল না। আর তখন আমি অনেকটা বেপরোয়া হয়ে যাই। একটা কাজ পাওয়ার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে রাজি ছিলাম। একদিন আমার জীবন হঠাৎ করে অন্যদিকে মোড় নেয়। আমার এক বন্ধু একদিন আমাকে ফোন দেয়। কিরে, তুই নাকি কাজের সন্ধানে আছিস? হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? কিভাবে জানলাম সেটা বলবো না, আগে বল আমার সাথে কাজ করবি? আমি তখন অনেকটা বেপরোয়া, তাই 7-5 না ভেবে রাজি হয়ে যাই। পরদিন আমার সেই বন্ধু এসে আমাকে নিয়ে যায় আর বারবার জিজ্ঞাসা করি আমার কাজটা কি। কিন্তু উত্তরে বন্ধুটি আমাকে ধৈর্য ধরতে বলে। বারবার বলছিল, রাত হোক, দেখতেই পারবি আমরা কিসের কাজ করি। বলেই সে অদ্ভুতভাবে হাসতে থাকে। যেহেতু আমার কাজটা খুবই দরকার ছিল, তাই আর কোনো কথা বাড়ালাম না। সেই রাতটা ছিল অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। আমাকে নিয়ে সেই বন্ধুটি একটা জায়গায় যাওয়ার কথা বলে রওনা দেয়। গ্রামের এলাকা, নদীর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আমি কিছু বলছিলাম না, বন্ধুটিও কিছু বলছিল না। আমরা হাঁটতে হাঁটতে একটা পুরাতন কবরস্থানের কাছে আসি। সেখানে আগে থেকেই আরো 2টি লোক দাঁড়ানো ছিল। আমরা পৌঁছানোর পরপরই তারা একটা অদ্ভুত কাজ শুরু করে। তারা সদ্য নতুন একটা কবর খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা কাফনের মোড়ানো লাশ বের করে নিয়ে আসে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম সবকিছু। তারপর তারা সুন্দর করে সেই লাশটিকে মুড়িয়ে নদীর ধারে নিয়ে আসে। তারপর আমরা একটা নদীতে ভেসে থাকা নৌকাতে উঠি। লাশটা কার, কোথায় এবং কেনই বা কবর খুঁড়ে নেওয়া হচ্ছিল জানি না। কিছুক্ষণ পর নদীর ওই পারে চলে আসি। ওই পাশে নদীর তীর ঘেঁষে ছিল পাকা রাস্তা, আর রাস্তায় দাঁড়িয়ে ছিল একটা পিকআপ ভ্যান। ওরা সবাই লাশটাকে নিয়ে পেছনে উঠে যায়, আর আমি আমার বন্ধুর সামনে বসি। কিছুক্ষণ চালানোর পর একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়াই। তারপর সবাই ধরাধরি করে লাশটাকে নামাই। তারপর সেই বাড়ির ভেতরে ঢোকাই। বাড়িটার ভেতরে ঢুকে আমি অবাক হয়ে যাই। বাইরে থেকে যত নির্জন মনে হোক না কেন, ভেতরে যেন বিশাল কর্মযজ্ঞ চলছে। আসলে আমরা এতক্ষণ অনেক বেআইনি একটা কাজ করছিলাম, আর সেটা হলো কবর থেকে লাশ চুরি করা। আর এই বাড়িতে সেই লাশগুলিকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে গলিয়ে কঙ্কাল বানানো হচ্ছে। সব দেখে আমার মাথা ঘুরাচ্ছিল, কিন্তু পেটের দায়ে কিছু করার ছিল না। আস্তে আস্তে আমরা অনেক লাশ সংগ্রহ করি, আর সেই লাশগুলোকে কঙ্কাল বানিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদের কাছে ভালো দামে বিক্রি করতে থাকি। এভাবে আমার হাতে মোটামুটি ভালো টাকা পয়সা আসতে থাকে। তাই অনিচ্ছা সত্ত্বেও কাজটা ছাড়তে পারিনি। সবকিছু শুনে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কি বলে এগুলো? লাশ চোর, তার মানে এসব চুরি করা লাশের কঙ্কাল? ভাবতেই আমার মাথাটা ঘুরে গেল। আমি জিজ্ঞাসা করি, এই যে কাজগুলো করো তার জন্য অনুশোচনা হয় না? সে বলল, পেটের দায়ে পড়ে সব করি। আমি জিতকে অন্য রুমে ডেকে নিয়ে কঙ্কালগুলো ফেরত দিতে বলি, আর কখনো যেন তার কাছ থেকে কঙ্কাল কেনা না হয় সেটাও বলি। জিত রাজি হয়, সব কঙ্কাল ফেরত দেয়। সেই 6 নম্বর মাথার খুলিটাও ফেরত দেওয়া হয়। তারপর আর কোনো সমস্যা হয়নি। জিত তার ব্যবসা ছেড়ে দিয়েছে ঘৃণায়। 6 নম্বর খুলিটার রহস্য আজও অজানা। তবে সেই ছেলেটা নাকি তার 2 মাস পর করোনা আক্রান্ত হয়ে মারা যায়। কে জানে, হয়তো করোনা আক্রান্ত কারো কবর খুঁড়ে লাশ চুরি করার কারণেই এই পরিণতি হতে পারে। কোনো কিছুই অসম্ভব নয় এই পৃথিবীতে। ডাক্তার মোহাম্মদ সিয়াম, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। থ্যাংক ইউ সিয়াম আপনার ঘটনা পাঠানোর জন্য, অ্যান্ড আশা করি রেগুলার আপনি ঘটনা পাঠাবেন। এবং আপনার এই ঘটনা অনেক চমৎকার এবং অন্যরকম একটা ঘটনা। এই ধরনের ঘটনা তো আমরা পাই না। শুধুমাত্র মেডিকেলের স্টুডেন্ট যারা বা মেডিকেলের যারা ডাক্তার, তারা এই সমস্ত ঘটনা পাঠাতে পারেন। সুতরাং অন্য ডাক্তারদের উৎসাহিত করবেন, কারণ মেডিকেলের স্টোরি খুবই 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 সবার কাছে অন্যরকম লাগে শুনতে। তো আশা করবো যে ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা পাঠিয়ে দিন আপনাদের ঘটনা দ্রুত। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। খুবই ইজি এটা পাওয়া, এবং আশা করবো সেখানেও আপনারা যাবেন এবং আপনাদের কমেন্ট লিখবেন, জানাবেন আমাদেরকে সবকিছু। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।